দিন। আপনারা এমন কেন আমার সাথে করছেন? প্রবহমান বৃষ্টির আলাপতে চারপাশটা কেমন যেন সাদাটে হয়ে আছে। কালো মেঘাচ্ছন্নের ঘোলাটে রঙিন আলোর বিশ্রী রকম বৃষ্টির শব্দে সব দিক কেমন যেন বিদুখা মনে হচ্ছে। নিলয় লাল রঙের রক্তের শ্রবণায় নিজেকে বিলীন করে গাড়ি স্টার্ট দিল। কদাচিৎ স্থানের আবছায়াকে পেছনে ফেলতে যখনই সে চলে যাবে তখনই শুনতে পায়, আমাকে ছেড়ে দিন। আপনারা কেন কেন করছেন এরকম আমার সাথে? নিলয় থেমে যায়। গাড়ি থেকেও নেমে পড়ে সে। বৃষ্টির ফোঁটায় চারপাশ তেমন দেখা না গেলেও ঠিক একটা করুণ আত্মচিৎকার শুনতে পায় নিলয়। নিলয় সেদিকে অগ্রসর হয়। মেইন রাস্তা থেকে খানিকটা ভেতরেই বড় জঙ্গল। সেগুন আর মেহগিনি গাছের গোড়ার সাথে সাথে ছোট ছোট ঝাউ গাছ আর বেরি গাছের ভরপুর মেলা। কিছুই তেমন দেখা যাচ্ছে না। বারবার থেমে থেমে আওয়াজটা শুনতে পাচ্ছে সে। আরে আমাকে ছাড়ুন, বাঁচান, আমাকে বাঁচান। নিলয় দ্রুত যেতে থাকে শব্দের সূচনার দিকে। একসময় হঠাৎ শব্দটা থেমে যায়। নিলয় ধীর পায়ে সমাপ্তের সেখানে চলে আসে, কিন্তু সেখানেও কেউ নেই। বৃষ্টিটা হুট করেই থেমে যায়। বিদ্যুতের চমকানিটা কিন্তু থেকেই যায়। বড় গাছের সবুজ পাতাতে বৃষ্টির ফোঁটার টোপ টোপ শব্দগুলো যেন বিরতিহীন হয়ে পড়ছে নিচের দিকে। নিলয় কিছু সময় সেখানেই দাঁড়ায়। ফিরে আসার জন্য প্রস্তুত হতেই শুনতে পায়, ওড়না দিয়ে ওর হাত দুটো বেঁধে নে। বিদ্যুৎ চমকানোর শব্দে পাশের ঝোপ নড়ার দৃশ্যটা দেখে নীলা কিছুটা অবাকই হয়। তারপর সে সেদিকেই এগোতে থাকে। কিছুটা কাছে যেতেই দেখে তিনজন সাদা টুপি পরা আর একজন গায়ে লাল কাপড় পরে একটা মেয়েকে চারজন ছেলে মিলে চেপে ধরে আছে। নিলয় আরো কাছে যায়। যে ছেলেটা লাল শার্ট পরা, কপালে তিলক লাগিয়ে আছে, সে ছেলেটা মেয়েটার মুখ চেপে ধরে আছে। আর বাকি তিনজন সাদা টুপি পরা ছেলেদের মধ্যে একজন পা, একজন পেট আর একজন ওড়না টেনে হাতটা বাঁধার চেষ্টা করছে। এখানে কি হচ্ছে? ওরা কিছুটা চমকে যায়। পাশে তাকিয়েই দেখে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা কালো টুপি, গায়ে লম্বা কালো পোশাক। মুখটা দেখা যাচ্ছে না যদিও অন্ধকারে তার। তবে চারজন ছেলেদের মধ্যে একজন বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? চুপচাপ চলে যা, না হলে তোকে মেরেই ফেলবো। এখানে কি হচ্ছে? তোকে বলতে হবে? শোন, রাকেশ সহ ওর বন্ধুরা যা করে তা কাউকে বলে না। সোজা চলে যা, আর না হলে আমাদের সাথে লেগে পড়, মজা পাবি। মেয়েটার দিকে তাকায় নিলয়। অষ্টাদশী সুন্দরীদের মতো মনে হলেও বয়সটা প্রায় নিলয়ের সমান। মুখে হাত চেপে রাখার জন্য উম শব্দ ছাড়া আর কিছুই সে বের করতে পারছে না। বৃষ্টির ফোঁটার সাথে সাথে মেয়েটার চোখের পানিগুলো কেমন যেন গড়িয়ে পড়ছে নিচে। নিলয় বলে ওঠে, তোদের মাথায় টুপি, একজনের কপালে তিলক, তোরা এমন কেন করছিস? দেখ ভাই, মাথা গরম করাস না। মেয়েটার উপর নজর ছিল, আজকে সুযোগ পেয়েছি। আর কোথায় লেখা আছে টুপি তিলক পরে নারী দেহকে ছুঁতে পারবো না? মুখটা দেখা আর কাজে লেগে পড়। আরে সাব্বির, এত কথা কেন বলছিস? শালাকে মেরে দে। সাব্বির নামের একটি ছেলে বসে থেকে উঠে দাঁড়ায়। সাদা পাঞ্জাবির পেছন থেকে একটা বড় ছুরি বের করে সে নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয়ও জোরে ঘুষি দিয়ে দেয় ছেলেটির গালে। সাব্বির মাটিতে পড়ে যায়। সাথে সাথে তিনজন ছেলে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। নিলয় পিস্তল বের করে ওদের দিকে তাক করে। তা দেখে রাকেশ বলে ওঠে, শোন,
তুই কে আমরা জানি না, তবে আমাদের মারিস না। আমরা চলে যাচ্ছি, তবে মনে থাকবে তোর কথা। আবার দেখা হবে। আমরা চিনবো না তোকে, কিন্তু সময় আমাদের দেখা ঠিক করাবেই। আচ্ছা। সাব্বিরকে তুলে ওরা নিয়ে চলে যায়। নিলয় মেয়েটিকে টেনে তোলে। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে বুকে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে। নিলয় ঝোপের ওপর থেকে ওড়নাটি নিয়ে মেয়েটির হাতে দেয়। মেয়েটি নিজের লজ্জাঙ্গদয় ঢেকে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নাম কি তোমার? জি, নেহা। নিলয় নেহাকে নিয়ে মেন রাস্তার ওপর চলে আসে, গাড়ির কাছে এসে দাঁড়ায়। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, কি করো তুমি? এত রাতে ওদের সাথে কিভাবে দেখা হলো? আমার না কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেবেন? গ্রাম থেকে এসেছি, কয়েক মাস হলো। মাসির কাছেই থাকতাম, কিন্তু মাসি আমাকে পাচার করার জন্য বিক্রি করে দিয়েছে। নিলয় পা থেকে মাথা অব্দি তাকায় নেহার দিকে। কেমন যেন মায়া মায়া ভাব মুখটার ওপর। নিলয় কিছুই বলে না, ইশারা করে গাড়িতে উঠবার নির্দেশ দেয়। নিলয় গাড়ি চালায়। নেহা সিটে হেলান দিয়ে বসে কাচুমাচু হয়ে থাকে। গাড়ি চালাতে চালাতে নিলয় বলে ওঠে, তোমার ভয় করছে না আমার সাথে যেতে? না, যে ছেলে অন্যদের থেকে একটা মেয়েকে বাঁচাতে পারে, সে আর যাই হোক আমার কোনো ক্ষতি করবে না। নিলয় আবারও অবাক চোখে তাকায়। তাকে এরকম কেউ ভরসা করবে নিলয় ভাবতেই পারেনি। আর কিছু না বলে গাড়ি চালাতে থাকে। বিশাল বড় একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই গাড়ির সামনে 3 জন ছেলে দৌড়ে চলে আসে। মাসুম নামের একটি ছেলে গাড়ির দরজাটা খুলে দেয়। ভাই, আজ এত দেরি হলো কেন আসতে? মিশন কি ফেল? নিলয় কখনো মিশন ঠিক মতো শেষ না করে আসে না। নিলয় নামার সাথে সাথে নেহাও গাড়ি থেকে নেমে পড়ে। সবাই কিছু সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নেহা নিলয়ের দিকে তাকায়। মুখ থেকে কাপড় সরাতেই এমন একটা মায়াময় চেহারা দেখতে পাবে নেহা কখনো আগে আশা করেনি। সে ভেবেছিল পিস্তল হাতের ছেলেটা অনেকটা ভয়ঙ্কর হবে দেখতে, কিন্তু না, নিলয় দেখতে একদম আলাদা। ইতিমধ্যে সিয়াম এসে বলে, ভাই, কে ইনি? নেহা আজ থেকে আমাদের সাথেই থাকবে। কেন, তোমার রুলস কি তাহলে শেষ হয়ে গেল? না, নীলয় দেওয়া রুলস কখনোই শেষ হবে না। তাহলে তুমি তো বলেছিলে আন্ডারওয়ার্ল্ডে থাকতে হলে নারী থেকে দূরে থাকতে হবে, কারণ নারী হয় ছলনাময়ী। ও বিপদে পড়েছিল, সবটা খুলে বলে নিলয়। তাই তাকে নিয়ে এসেছি। কিন্তু সে কি করবে? মাস্তানি করবে নাকি? যা করবে আমাদের জন্য রোজ সকালে। নেহার হাত ধরে বাড়ির মধ্যে প্রবেশ করে নিলয়। ওদের পেছনে মাসুম, সিয়াম আর অর্ক অবাক চোখে তাকিয়ে থাকে। ও আচ্ছা, অবাক হয়েছে কেন সেটা তো বলা হয়নি। অবাক হয়েছে এই কারণেই যে নিলয় মেয়েদেরকে সহ্য করতে পারে না। সে নিলয় একটা অচেনা মেয়ের হাত ধরে নিজেদের দলে টেনে নিয়ে আসলো। শুধু তাই নয়, আবার থাকতেও দিচ্ছে সবার সাথে। নেহা বাড়িতে প্রবেশ করে। বড় এই বাড়িতে নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক ছাড়া কেউ থাকে না। শহর থেকে অনেকখানি দূরে বাড়িটা। নেহা সবকিছু অবাক চোখেই দেখছে। তখনই নিলয় বলে ওঠে, সবাই বাইরে গেলেও তুমি কখনো এই বাড়ির বাইরে যেতে পারবে না, কথাটা মনে রাখবে। নেহা আবারও সব দিক দেখতে থাকে। চোখ আটকে যায় সোফার ওপর থাকা অগোছালো কাপড় চোপড় দেখে, আর সামনের টেবিলে ড্রিঙ্কসের বোতল। নিলয় চলে আসতে যাবে, তখনই শুনতে পায়, এই যে ছেলেরা, নিলয়ের লোকেরা, এদিকে শুনুন। এসব কি? হ্যাঁ, কি নোংরা করে রেখেছেন সব। দেখতে তো হিরোদের মতো সবগুলোকে, কিন্তু এত বাজে জায়গায় থাকেন কি করে?
ড্রিঙ্কসের বোতলগুলো যেন এভাবে ছড়িয়ে না থাকে। আর বসার জায়গায় এমন কাপড় রাখা কেন? সবগুলো তুলুন, না হলে কিন্তু আমি অনেক বকা দেব। নিলয় ভুরু কুচকে তাকিয়ে থাকে নেহার দিকে। কোমরে হাত রেখে মাসুম সিয়াম আর অর্কদের দিকে তাকিয়ে ঝাড়ি দিচ্ছে। মাসুম হা হয়ে একবার নেহার দিকে তাকায় আর একবার নিলয়ের দিকে। ভাই এসব কি? ও আমাদের বকছে কেন? আর এগুলো সবসময় তো এভাবেই থাকে, তুমি কিছু বলো। ওই ছেলে শোনেন, উনি কি বলবে? ঘর বাড়ি পরিষ্কার দেখতে চাই 2 ঘন্টার ভিতরে। আর আমার সামনে যদি কেউ সিগারেট খেয়েছেন না, তো খবর আছে, মেরে না হসপিটালে পাঠিয়ে দেবো একবারে। এই যে নিলয় সাহেব, আপনাকেও বলছি, আপনাকেও বলছি, আমার সামনে সিগারেট তো দূরে থাক, কোনো রকম কেউ ড্রিঙ্কস করবে না, ওকে? এটি লেডি রাফিয়ান, কাকে ধমকাচ্ছেন? চিনেন আমাদের? পুরো শহর যে গ্যাংয়ের ভয়ে কাঁপে, সেই গ্যাংয়ে আমরা। আমাকে গ্যাংয়ের ভয় দেখাও? কিসের গ্যাং? কথাটা বলেই নেহা সিয়ামের কান টেনে ধরে। সবাই কিছু সময় বোকার মতো তাকিয়ে থাকে। নেহার এমন আকস্মিক কাণ্ড দেখে নিলয় জোরে বলে ওঠে, তোমাকে থাকতে দিয়েছি এখানে, তোমার ঘর দেখিয়ে দিব, দয়া করে নিজের মতো থাকবে। আমরা কি করি না করি সেসব দরকার নেই তোমার, খালি খাবার রান্না করবে। আচ্ছা সরি, আসলে আমি এরকমই, ছোট থেকে মাকে দেখিনি। বাবা রিক্সা চালাতো, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পড়াশোনা করার মতো আর তখন পরিস্থিতি ছিল না। অন্যের বাড়িতে কাজ করেছি, নিজের মতো সব গুছিয়ে দিতাম, কিন্তু যেখানেই যেতাম সেখানেই সবাই আমায় কুদৃষ্টিতে দেখতো। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য শহরে এলাম, কিন্তু এখানেও যাই হোক, আপনাদের চোখে এখনো অব্দি সেই কুদৃষ্টি দেখিনি আমি। চেয়েছিলাম আপনার বন্ধু ও এদের বড় বোনের মতো শাসন আদর করতে, সেটা আর হলো না যখন। আচ্ছা আমি চলে যাচ্ছি। ও, চলে তো যেতে পারবো না, আমি হয়তো আপনাদের ঠিকানা পুলিশকে বলে দিতে পারি। আমাকে তাহলে মেরেই ফেলুন। সবাই বোকার মতো তাকায়। নিলয় ঠিক কি বলবে ভেবে পাচ্ছিল না। মাসুম দৌড়ে গিয়ে কাপড়গুলো সোফার উপর থেকে সরিয়ে ফেলে। সিয়াম যে বোতলগুলো সরিয়ে দেয়। অর্ক এসে বলে, সরি, আমাদের মাফ করে দেন। আমরা আসলে কখনো এমন শাসন পাইনি তো, তাই অবাক হয়েছি। আর ভাই আমাদেরকে অনেক ভালোবাসে, একটু কেউ বকা দিলে ভাই তা মেনে নেয় না। ভাই প্লিজ ওনাকে থাকতে বলো, আমরা সব ওনার কথা শুনবো, আমরা সবাই একসাথে থাকবো। ভাই একসাথে থাকবো, তবে কেউ যেন না জানে আন্ডারওয়ার্ল্ড কিং গ্যাংয়ের সাথে একটা মেয়ে থাকে, না হলে সমস্যা হবে। ভাইয়ের দেওয়া রুলস নষ্ট হবে। আমরা আপনার মতো করেই চলবো, প্লিজ চলে যাবেন না। কেউ তো আর থাকতে বলছে না। আচ্ছা বাবা, থাকবে, সে কোথাও যাবে না। সবাই হাসতে থাকে। নিলয় চলে যায় নিজের ঘরে। মাসুম নেহাকে নিয়ে নিলয়ের পাশের রুমে নিয়ে যায়। তারপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। নিলয় ভোর হতেই খেয়াল করে তার মুখের ওপর রোদে আলো এসে পড়েছে। নিলয় কিছুটা বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। মিশন শেষ করার পর সে পরের দিন ইচ্ছে মতো ঘুমোয়। কেউ তাকে কোনোদিনও ঘুম থেকে ডেকে তোলেনি। যতদূর মনে পড়ে নিলয় ঘুমোতে যাবার আগে জানলাটা দিয়েই ঘুমিয়েছিল। তাহলে জানলাটা কি খুলল? নিলয় বিছনা থেকে উঠে বসে। খোলা জানলা, এমনকি বিছনার উপরে যে কাপড় চোপড়গুলো ছড়ানো ছিল সেগুলো এখন আর দেখা যাচ্ছে না। ফ্লোরে মাস 3 আগের সিগারেটের প্যাকেট পড়ে থাকতো, এমনকি ঘরের কোণে বিয়ারের বোতলগুলো পড়ে থাকতো মাসকে মাস। ময়লা হয়ে পড়ে থাকতো পুরো ঘর, কিন্তু তার কিছুই এখন দেখতে পাচ্ছে না নিলয়। নিলয় সত্যি একটু অবাক হলো নিজের রুমটা এতটা পরিষ্কার ও গোছালো মনে মনে বলে। আমি কি নিজের রুমে আছি? মাথার কাছে সবসময় একটা পিস্তল থাকে।
নিলয় বালিশ উঁচু করে পিস্তলটা দেখতে পায়। তখন নিলয় শিওর হয়ে যায় যে হ্যাঁ, সে নিজের রুমেই আছে। কিন্তু এসব কি? নিলয় জোরে একবার মাসুমকে ডাক দেয়, মাসুম। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও ডাকবে ভাবে। এমন সময় টেবিলের উপরে এক কাপ চা রাখা থাকে। নিলয় চোখ বড় বড় করে তাকায়। সকালে উঠেই সে বিয়ার ছাড়া কিছুই খায় না। নিলয় উঠে ফ্রিজ খোলে, অবাক হয়ে ফ্রিজের দিকে তাকিয়ে থাকে। ভর্তি বিয়ারের বোতল থেকে মাত্র হাতে গোনা কয়েকটা বিয়ারের বোতল সাজিয়ে রাখা আছে। ফ্রিজের দরজা আটকে চলে আসতে যাবে, তখনই দেখে টেবিলের পাশে ড্রেসিং টেবিলের উপর কতগুলি ফুল রাখা আছে। নিলয় রুম থেকে বাইরে বেরিয়ে আসে। এসে দেখে মাসুম, সিয়াম আর অর্ক বাড়ির ভেতর সবকিছু গোছাচ্ছে, আর নেহা বাজারের প্যাকেট থেকে এক একটা করে মাছ, মাংস, তরি তরকারি সব নামাচ্ছে আর চিল্লিয়ে বলছে, দেখো ভাইরা, কোনো রকম চালাকি চলবে না। আজ তোমাদের জন্য স্পেশাল খাবার রান্না হবে, তবে একটা শর্ত, সবকিছু পরিষ্কার করা চাই। আমি রান্নাঘরে গেলাম। নিলয় হাঁ করে তাকিয়ে থাকে ওদের দিকে। ভাবতেই পারছে না এরা মস্তানি করে। বুঝতে বাকি নেই যে নিলয়ের রুমটা পরিষ্কার নেহাই করেছে। নিলয় ওদের কাছে এসে দাঁড়ায়। মাসুম, এসব কি? কাল রাতে মিশনের কথা নিয়ে সিফাত ভাই আর কি বলেছে? এখন কথা বলার সময় নেই ভাবি। না মানে নেহা আপু বলেছে সব কাজ করে তারপর কথা বলতে। এখন জ্বালাবেন একদম। তোমার কি কোনো কাজ দেয়নি নাকি? কি কাজ দেবে মাসুম? বাপরে, সকালে চা রাখতে যে দেখিসনি কতক্ষণ ভাইয়ের দিকে নেহা তাকিয়েছিল। মনে হয় নেহা ভাইয়াকে লাইন মারবে শিওর। ঠিক ঠিক, মজা করে একবার ভাবি ডেকেছিলাম, উনি তো কিছুই মনে করেননি। ভাই, তুমি তো এবার শেষ, খালি ঝাড়ি খেয়ে খেয়ে জীবন পার করবে তুমি। নিলয় বোকার মতো করে তাকিয়ে থাকে। ঘরের চারপাশটা ভালো করে চেয়ে দেখে। প্রতিদিন সকালে উঠে যাদের মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখতে অভ্যাস, তারা আজ একদম ফিট। নিলয় রেগে যেয়ে বলে, এসব কি হচ্ছে? যা নিজের কাজ কর আর সিগারেট দে। এই নিন সিগারেট। পিছনে তাকায়, দেখতে পায় নেহা দাঁড়িয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। নিলয় অপলক তাকিয়ে থাকে। রাতে মেয়েটির সৌন্দর্য তেমন বোঝা না গেল এখন বেশ আবেদনময়ী লাগছে। টোল পড়া হাসির সাথে সাথে সহস্র ভাবনার আবহমানে বিষাদহীন চাহনি। ছোট্ট একটি তিল মেয়েটিকে যেন স্বর্গের অপ্সরার মতো মনে হতে থাকে। নিলয় কিছুটা সম্মোহনে চলে যায়, ভুলেই যায় যে সে একজন খুনি, রহস্যময়ী, অদেখা মস্তান, একজন আন্ডারওয়ার্ল্ড কিলার। কি হলো নিন? এত তাড়াতাড়ি সবাই নেশা ছাড়তে পারবে না। ওরা শর্ত করেছে আজ দিনে 5টা সিগারেট খাবে, তবে আমার সামনে না। কিন্তু আপনি আমার সামনে এখন খাবেন, আর আপনি রোজ 3টে করেই খাবেন। আমি দেখবো আপনি কিভাবে সিগারেট খান। না না, পিছনে ওদের দিকে কেন তাকাচ্ছেন? ভাবছেন ওদের সামনে আপনাকে বকা দিচ্ছি, ওরা কি ভাববে? কিছুই ভাববে না ওরা। ওদেরকেও একটা করে খাইয়ে নিয়েছি। আর শুনুন, মিশন এখন থেকে খুব কম করবেন। বাড়িটা যেমন অপরিষ্কার, নিজের জীবনটাও এরকম অপরিষ্কার করেছেন। এরপর বউ আসলে কি হবে শুনি? নিলয়ের হাতে সিগারেট ধরিয়ে নেহা রান্নাঘরে চলে যায়। মাসুম, সিয়াম আর অর্ক দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নেহার মতো কোমরে হাত দিয়ে মাসুম বলতে থাকে, হাত থেকে তোমার মিতন তম করতে হবে, না হলে তোমার কপালে দুধ থোয়াতে। মাসুমের এমন ঢং মার্কা কথা শুনে নিলয় ক্ষেপে যায়। মাসুম দৌড়ে চলে যায় নিজের কাজে। নিলয় রাগী চোখে তাকিয়ে থাকে সিয়াম আর অর্কের দিকে। অর্ক সিয়ামের সামনে এসে হাত বাড়িয়ে বলে, এই নিন সিগারেট নিন। বুঝলি সিয়াম, নেহা সিগারেট দিয়েছে কিন্তু আগুন দিয়ে গেল না, তার মানে ভাইয়া সিগারেট নিয়ে যেন রান্নাঘরে আগুন আনতে যায়। ব্যাপার কি?
বাপ রে, কি ভালোবাসা! ও মা গো, টুরু লাভ। ওই তোরা আমার সামান থেকে যাবি, তোদের কিন্তু। ওরা দৌড়ে চলে যায়। নিলয় বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিগারেট ফ্লোরের উপর ফেলে দিয়ে বাইরের দিকে চলে যায়। তারপর বাড়ি থেকে বের হয়ে মেইন রাস্তায় এসে দাঁড়ায় নিলয়। একটা গাড়ি থেকে একজন ব্যক্তি নেমে আসে। নিলয় গাড়ির দিকে তাকিয়ে দেখে কালো কোট পরা জয় নামের একজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ায়। নীলা, তোমাকে কাল একটা মিশন কমপ্লিট করতে হবে। ওকে। জয় নামের লোকটা চলে যায়। নিলয় কিছু সময় পর বাড়িতে ফিরে আসে। এসেই অনেকখানি অবাক চোখে তাকিয়ে থাকে খাবার টেবিলের দিকে। মাসুম, সিয়াম আর অর্ক বসে আছে খাবার টেবিলে। নেহা দরজার দিকে তাকিয়ে চেয়ে আছে নিলয় কখন আসবে বলে। নিলয় আসতেই বলে, নাও এবার তোমরা শুরু করো। বুঝলেন নিলয় সাহেব, কতবার বলেছি ওদের খেয়ে নিতে, কিন্তু ওরা আপনাকে ছাড়া খাবেই না। অনেক বেশি ভালোবাসে এরা। এরা নাকি কোনোদিন এত খাবার একসাথে দেখেইনি। নিলয় কিছুটা অবাক হয়। আসলে তারা কেন, সে নিজেও কখনো এত খাবার একসাথে দেখেনি। এমনকি কেউ কোনোদিনও একসাথে বসে খায়ও নি। মিশন শেষ করে পরবর্তী মিশনের জন্য সবাই প্রস্তুত হতো। সাধারণত বাইরে থেকেই খাবার খাওয়া হতো, কিন্তু দুদিনে নেহা এমন পরিবর্তন করে দেয় যে সত্যি ভাবলে অবাক লাগে। ভাই চলে এসো। ভাবি, না মানে আপু তোমার জন্য অপেক্ষা করছে। উনিও এখনো কিছু খাননি। সবাই একসাথেই বসে খাবো। মাসুম কথা শেষ করে নেহার দিকে তাকায়। নেহা মুচকি হাসে। বাকিরা নিলয়ের দিকে তাকায়। নিলয় ভুরু কুচকে তাকিয়ে আছে মাসুমের দিকে। অচেনা একটা মেয়ের জন্য সত্যি এদের এমন ভালোবাসা অবাক করার মতো। বোঝাই যাচ্ছে না এটা মাস্তানদের থাকার জায়গা, যেন মনে হচ্ছে কোনো একটা সুখী পরিবার। নিলয় টেবিলের কাছে চেয়ারটি টেনে এনে বসলো। নেহা সাথে সাথে প্লেটে গিয়ে নিজের মতো করে খাবার বেড়ে দেয়। মাসুম, সিয়াম আর অর্ক বোকার মতো করে তাকায়। এতক্ষণ ওরা খালি প্লেট নিয়ে বসে থাকলেও নেহা কিন্তু ওদের বেড়ে দেয়নি। যখনই নিলয় আসে নেহা এমনই করে। নিলয়কে ভাত বেড়ে দেওয়ার পর নেহা সবাইকে বেড়ে দেয়। নিলয়ের সামনে নেহা বসে আছে। সবাই খেতে ব্যস্ত থাকলেও নেহা কিন্তু নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় মাঝে মাঝে চোখ তুলে তাকালেও আবার মাথা নামিয়ে নিচ্ছে। ইশারায় নিলয় কিছু জানতে চায়। কি সমস্যা তোমার? নেহা মুচকি হাসে। সকালে কোথায় গিয়েছিলেন? কেন? আমাকে না বলে কেউ কোথাও যাবে না, এমনকি আপনিও যাবেন না। নিলয় কিছুটা কপাল কুঁচকে আবার তাকায়। মেয়েটা এমন অধিকার কেন ফলাচ্ছে, আর সবাই বা কেন মেনেও নিচ্ছে? নিলয় বলে, আমি কারো কথা শুনি না, নিজের মতো চলি। সেটা হবে না এখন থেকে। আমাকে কোথাও গেলে বলে যাবেন। যদি যাওয়ার মতো দরকারি হয় তবে আমি বলার পরই যাবেন। সরি। দেখুন, আপনার জন্য চিন্তা হয়, আপনি বুঝবেন না। নিলয় আবার কিছুটা অবাক হলো। নেহা কেনই বা এত চিন্তা করবে? মাসুমদের দিকে তাকাতেও তারাও যেন নেহার মতের সাথে মত দিয়ে এমন একটা ভাব করে আছে। বাড়ির সবকিছু নেহার আন্ডারে। ময়লা বাড়িটাকে আজ চকচক করে তুলেছে নেহা। একটা মেয়ে যেমন বাচ্চা সহ হাজবেন্ড নিয়ে সংসার সামলায়, তেমনি নেহাও করে চলেছে। মাসুম, সিয়াম আর অর্ক যেন 3 ছেলে, আর নিলয় ওর হাজবেন্ড। এটা ভাবতেই বড় করে একটা ঢোক গেল নিলয়। কিছু অবাঞ্ছিত স্মৃতিগুলি হুট করে আবার ওর মনে এসে নাড়া দেয়। অসহ্য এক অদেখা যন্ত্রণা যেন তাকে ছুট করে ঘিরে ধরে। নিলয় আর খাবার টেবিলে বসে থাকতে পারল না। হাত ধুয়ে কোনো দিক না তাকিয়ে সে সোজা চলে গেল। নেহা বোকার মতো তাকিয়ে রইল।
ডাকতে যাবে ভাবছে, তখনই অর্ক বলে উঠল, থাক আপু, ওনাকে যেতে দিন, ওনার মন খারাপ হয়ে গেছে। কেন? আসলে আমরা কোনোদিন দেখিনি উনি কোনো মেয়ের সাথে কথা বলেছে, কেন এমন করে জানি না, তবে আমরা ধরে নিয়েছি ভাইয়া কোনো মেয়েদের সহ্য করতে পারে না। কিন্তু আপনার অসহায়তার কারণে উনি আপনাকে এখানে এনেছে, আমাদের খেয়াল রাখা এতদিন উনি করে এসেছে। ক্লাস 9-এ থাকতে আমার মা মারা যায়, বাবা বিয়ে করে আনে সৎ মাকে, ওনার অত্যাচারে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়, আর বাবা নামক লোকটা কোনোদিন খোঁজ নেয়নি। পথে পথে ঘুরেছি, টোকাই হয়েছি, খাবার কেনার মতো টাকা থাকতো না, তাই ছিনতাই করেছি। কত সাহস দেখিয়েছিলাম। নিলয় ভাইয়াকে একদিন আমরা 3 জন ছিনতাই করতে যাই। উনি অনেক রাতে একা একা ফিরছিলেন, মাথায় লম্বা টুপি, গায়ে কালো পোশাক। আমরা দৌড়ে ওনার সামনে যাই, ছুরি বের করে কিছু বলার আগেই উনি নিজে থেকেই অনেকগুলো টাকা আমাদের হাতে ধরিয়ে দেন। আমি অবাক হলাম। এ অবধি যতজনকে ছিনতাই করেছি তারা ভয়ে কাচুমাচু হয়ে যেত, আবার দিত না। খুনও করেছি 2-1জনকে রাগের বসে, কিন্তু উনি কোনো কথা বলেনি। সামনে এসে ছুরি বের করতেই নিজের পকেট থেকে মানি বের করে আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। জানি না কি হয়েছিল, আমি আবারও দৌড়ে সামনে যাই, ছুরিটা ছুঁড়ে ফেলে বলি, ভাই টাকা লাগবে না, আপনাকে একবার দেখতে চাই। কেন? যাকে ছিনতাই করার আগেই সব দিয়ে দেয় তিনি আসলে আলাদা ধাঁচের মানুষ। এই নে। অবাক হয়েছিলাম, উনি নিজেই পেছনের কোমর থেকে 2টো পিস্তল বের করে আমার 2 হাতে ধরিয়ে দেয়। অবাক ও ভয় দুটোই কাজ করে। পিস্তল থাকা সত্ত্বেও তিনি আমাদেরকে কিছুই বলে না, ছেড়ে দেয়। অথচ তিনি চাইলেই আমাদের সবাইকে মারতে পারত। সেদিন থেকে ভাইয়ের পিছু ছাড়িনি। আস্তে আস্তে টোকাই ছিনতাই থেকে হয়ে যায় আন্ডারওয়ার্ল্ডের সবচাইতে ভয়ঙ্কর একটা গ্যাং, যে গ্যাংয়ের সামনে কেউ কোনোদিন এসে চোখ তুলে কথা বলেনি। কিন্তু বিশ্বাস করুন, নিলয় ভাইকে কোনোদিন ভালো মানুষদের মারতে দেখিনি। ওনাকে কেউ মিশন দিলে যাকে মারবেন তার ব্যাপারে পুরো খোঁজ নেয়, কেন তাকে মারতে হবে সেসব ব্যাপারে সবকিছু জেনে নেয়। যদি লোকটা খারাপ হয় তবেই তাকে মারেন তিনি। উনি দেশের অনেকের কাছে ভিলেন, খারাপ দণ্ড লোক হলেও যারা তাকে চেনে তারা সত্যি ওনাকে ভালোবাসে। মাশরুম সিয়াম কেউ ছিল না, ওদের সাথে টোকাইগিরি করতে গিয়ে পরিচয়। ওরা ডাস্টবিনের খাবার খেয়ে বড় হয়েছে, কে ওদের মা বাবা তা তারা এখনো জানে না। নিলয় ভাইয়া সবাইকে আপন করে নিয়েছে। দেখুন না, আপনিও আজ আমাদের মতো অসহায়, তবে ঠিকই একটা জায়গা উপহার করে দিয়েছে আমাদের আর আপনার জন্য। অর্কও আর খেলো না। কথাগুলো বলে সে টেবিল ছেড়ে উঠে যায়। সবাই এক এক করে চলে যায় টেবিল ছেড়ে। নেহা বসে বসে নিলয়ের কথা ভাবছে। তারপর খাবার গুছিয়ে সেও চলে যায় নিজের ঘরে। না, ছেলেটাকে যেমন ভাবছি সে আসলে আলাদা। আচ্ছা, আমি কেন ওর কথা ভাবছি? ভালোবেসে ফেলেছি নাকি? নেহা একা একা অনেক কিছুই ভাবতে থাকে। আমাকে বিয়ে করবে? নিলয় চমকে ওঠে। রাতের নীলচে আকাশ চাঁদের আলোতে দেখতে বেশ ভালো লাগে। নিলয় ছাদের পাঁচিলের কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখছে। তখনই শুনতে পায় কথাটা। নিলয় চমকি ঘুরে দাঁড়ায়, দেখে নেহা দাঁড়িয়ে আছে। কিন্তু নেহার এমন বোকার মতো প্রশ্ন শুনে খানিকটা বিস্মিত হয়ে এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে ও। কি হলো বলো, আমাকে বিয়ে করবে? খুব ভালোবাসবো তোমায়। আমি জানি একটা মানুষ এমনি এমনি কখনো মাস্তান হয় না। তোমার সব কথা শুনবো, যা বলবে তাই করব। তোমার মাথা ব্যথা হলে মাথা টিপে দেবো, পা ব্যথা হলে পা টিপে দেবো, তোমার সব কাজ করে দেব। প্রয়োজনে আমি তোমার খুব কাছে থাকতে চাই। আসলে ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলি। একটা মেয়ে 4 জন ছেলের সাথে একই বাড়িতে থাকছে, কেউ নোংরা দৃষ্টিতে আমার দিকে তাকায়নি এখনো অব্দি। তবুও তোমাদের ভিতরে মায়া আছে। আমি চাই না এই ভালো মানুষদের থেকে হারিয়ে যেতে। প্লিজ আমাকে রেখে দাও। আমাকে ভালোবাসতে হবে না, শুধু বউ হয়ে থাকতে চাই। নিলয় কিছুই বলল না, কেবল চুপ হয়ে তাকিয়ে আছে। এমনকি উত্তরে যে কি দেবে তাও খুঁজে পাচ্ছে না।
যে নিজেকে সবসময় মেয়েদের থেকে দূরে রেখেছে, তাকে কিনা আজ এমন ভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে? কিছু বলবে না? আচ্ছা থাক, জোর করে সব কিছু হয় না। তুমি না চাইলে কখনো কিছু হবে না। তবে বলেছি, ভালোবাসা লাগবে না, অবহেলা আর একটু কাছে থাকতে দিলেই হবে। ভাই রাজি হয়ে যাও, আমরা নেহা ভাবিকেই ভাবি হিসেবে চাই। ভাইয়া, উনি না থাকলে হয়তো জীবনের আসল মানে বুঝতাম না। প্লিজ এমন করো না। যা হয়েছে সেসব না হয় অজানাতে থাক। তুমি এখন রাজি হও। তুমি খালি কবুল বলবে, বাকি ব্যবস্থা আমরা করব। তোরা বললে তো নিজেকেও মারতে পারি। আচ্ছা যা, রাজি। দেখ মাসুম, ও মা গো তুমি লাভ টন, তোরা কিন্তু এতন্তেতে আর মত্তানি তুলতে পারবি না। বাবিল টপ তত তুলতে হবে, তাই তো ভাইয়া? অর্ক দৌড়ে চলে যায়। নিলয় গম্ভীর থেকে হুট করে হেসে ফেলে। সবাই একসাথে হাসতে থাকে। তারপর মাসুমরাও চলে যায় বিয়ের সব ব্যবস্থা করতে। নিলয় বাইরে চলে আসে ঠিকই, বাড়ির পেছনে ফুল গাছের নিচে বসে থাকে একা। বেশ কিছু সময় পর অর্ক এসে ডাকে। নিলয় চলে আসে বাড়ির ভেতরে। কয়েকজন পরিচিত লোক আর কাজকে দেখতে পায় ও। বাড়ির ভেতরটা এত তাড়াতাড়ি সাজানো হয়ে যাবে নিলয় কখনো ভাবতেই পারেনি। কিন্তু নেহাকেও কোথাও দেখা যাচ্ছে না। কিছু সময় পর মাসুমের সাথে দেখে নেহা আসছে। নেহার গায়ে লাল বেনারসি শাড়ি। এত তাড়াতাড়ি সবকিছু এরা ম্যানেজ করবে, নিলয় তা দেখে অবাক হয়ে যায়। নেহাকে বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। মেয়েটা এমনিতেই এত সুন্দর, তার উপরে এমন ভাবে তাকে সাজানো হয়েছে যেন ওর প্রেমে পড়তে বাধ্য। নিলয় কিছু সময় অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। মাসুম নেহাকে নিয়ে নিলয়ের পাশে এসে বসিয়ে দেয়। নিলয় কেমন যেন চুপসে যায়। সুন্দরী মেয়েদের পাশে এভাবে কখনো আগে বসেনি, তাই কেমন যেন অস্বস্তি লাগছে ওর। সবাই সামনে গিয়ে দাঁড়ায়। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত। নিলয়কে যখন কবুল বলতে বলে, তখন নিলয় একটা বড় নিঃশ্বাস নিয়ে সবার দিকে তাকায়। সবাই নিলয়কে উৎসাহ দিয়ে কবুল বলতে বলে। নিলয় নেহার দিকে তাকায়, মনে মনে বলে, না, মেয়েটা আসলেই ভালো, তাকে বিশ্বাস ও ভালোবাসা যায়। নিলয় কবুল বলার আগেই নেহার হাত ধরে। নেহা ওর দিকে আরো একটু সরে এসে বসে। নিলয় বলে ওঠে, নেহা, জানি না তোমার মাঝে ঠিক কি রয়েছে, তবে তোমার মধ্যে আমি এক ধরনের মায়া, বিশ্বাস আর ভালোবাসা খুঁজে পেয়েছি। আমার অনিশ্চিত জীবনে যে কোনো সময় পুলিশের ইনকাউন্টারে কিংবা শত্রুর বুলেটে আঘাতে লাশ হয়ে রাস্তায় পড়ে থাকতে পারি। কেন তুমি এমন জীবনের সাথে জড়াচ্ছ সত্যিই জানি না। হয়তো ভালোবাসা তোমাকে আমার সাথে থাকতে প্রয়াস জুগিয়েছে। ছোটবেলাতে পড়াশোনার প্রতি আগ্রহী ছিলাম, কিন্তু টাকার কাছে সবকিছু হার মানে। শত চেষ্টা করেও পড়াশোনা করতে পারিনি। শহরে চলে আসি। কাজ খোঁজার কত চেষ্টা করতাম, এক মুঠো ভাতের জন্য কষ্ট করেছি আমি। পৃথিবী তোমাকে থাকতে দিলেও নিজের জন্য জায়গা করতে হলে নিজের সংগ্রামে নামতে হয়। এক হোটেলে বহু কষ্ট কাজ নেই, কিন্তু ভাগ্যর পরিহাসে হোটেলের এক ছেলে ক্যাশ বাক্স থেকে টাকা সরিয়ে আমাকে দোষ দেয়। ছোট ছিলাম, হোটেলের মালিক আমাকে হোটেলের সামনে বেদরক ভাবে পিটিয়েছিল। গরম করা আমার পিঠে চাপিয়ে দিয়েছিল। আমার পিঠে সেই দাগ এখনো রয়েছে। আস্তে আস্তে অজানা কারণে কোনো এক গ্যাংয়ের মধ্যে ঢুকে যাই, কিন্তু আমি চাইতাম আমি সবাইকে অর্ডার করব। আমি কারো অর্ডার শুনবো না। যার গ্যাংয়েই ঢুকেছিলাম সে মোটামুটি বড়সড় লিডার ছিল। একদিন সে একটা মেয়েকে তুলে আনতে বলে। আমি রাজি হইনি। আমাকে এসে সে গালে চর মারে। নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারিনি। ওর পিস্তল দিয়ে যতগুলো বুলেট ছিল সবগুলো ওর পেটে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর থেকে খুব তাড়াতাড়ি হয়ে যাই দ্য পাওয়ারফুল আন্ডারওয়ার্ল্ড কিং, নিলয় দা ভিলেন। অনেক পুলিশ আমাকে বহুবার ধরার চেষ্টা করে, অনেকে মারার চেষ্টা করে আমাকে। নিজেই ভাবতাম কখনো কোনো নারীর সাথে জড়াবো না, কারণ নারী হয় ছলনাময়ী।
তারা মায়াবী হলেও ছলনা করতে একটুকু বুক কাঁপে না। কিন্তু কি করব, ভাগ্য হয়তো তোমার সাথেই বাকি জীবনটা কাটানোর পরিহাসে নিজেকে আটকে নিতে হয়েছে। জানি না তুমি আমাকে সত্যিই ভালোবাসো কিনা, কিন্তু তোমাকে অনেক ভালোবাসবো। আমাকে কখনো ঠকাবে না। নিলয় কথাগুলো শেষ করে কবুল বলে দেয়। নেহাও কবুল বলে। দুজনের বিয়ে হয়ে যায়। আজ ওদের বাসর রাত। বাসর ঘরটা বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে। রাত প্রায় 2টা বাজে। নেহা বিছনায় বসে আছে নিলয়ের জন্য। নিলয় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। দেখে নেহা ঘোমটা টেনে বসে আছে। নিলয় নেহার কাছে এসে দাঁড়ায়। নেহা বসা থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের কাছে আসে। নিলয় হয়তো ভেবেছিল নেহা তাকে সালাম করবে, কিন্তু অবাক করা বিষয় হলো নেহা ওর সামনে এসে মাথা থেকে ঘোমটা সরায়। আস্তে আস্তে গা থেকে শাড়িও খুলে ফেলে নেহা। নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে। কালো রঙের টি শার্ট আর জিন্স পরে নেহা ওর সামনে দাঁড়িয়ে আছে। গা থেকে সব গহনা এক এক করে খুলে ফেলে ও। চুলগুলো খোপা থেকে খুলে দিয়ে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় তখন হাবার মতো তাকিয়ে থাকে। নেহা একটা চেয়ার এনে নিলয়ের কাছে দেয়। ইশারায় বসতে বলে। নিলয় যেন সম্মোহনের মতো চেয়ারে বসে পড়ে। নেহা নিলয়ের বিছানার বালিশের কাছে যায়। বালিশ উঁচু করে পিস্তলটি বের করে কোমরে গুজে নিল। সেখানে সিগারেটের প্যাকেট ছিল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে নেহা জ্বালিয়ে নিল। নিজেই টানতে থাকে কিছু সময় ধরে। নিলয় তো বোবার মতো তাকিয়ে সব দেখতে থাকে। যে মেয়েটা নিলয়কে সিগারেট খেতে বারণ করে, সে এখন নিজেই সিগারেট টানছে। নেহা, এসব কি করছো? নেহা কোনো কথা বলে না। সিগারেট টানা শেষ হলে জিন্সের পকেট থেকে একটা চুইংগাম বের করে চিবোতে থাকে। আরো একটা চেয়ার এনে সামনে বসেও চুইংগাম চিবোতে চিবোতে বলে, হ্যালো মিস্টার গ্যাংস্টার, ইন্ট্রোডিউস মাই সেলফ, অর্নি আহাসান নেহা, দ্য অ্যাসিস্ট্যান্ট অফ পুলিশ কমিশনার। কেমন লাগলো ঝটকা? তোকে ধরার জন্য এত কিছু করতে হয়েছে, মনে আছে? আমাকে ধর্ষণের চেষ্টা করেছিলিস অনেকদিন আগে। আরে গাধা, আমরা আগেই খবর পেয়েছিলাম তুই ওই জায়গাতে ওই দিন মিশনে যাবি। অবশ্য এটা জানতাম তুই তোর প্ল্যান যখন তখন চেঞ্জ করবি। তোকে সরাসরি ধরাটা অনেক কঠিন ছিল। আন্দাজে ঢিল ছুড়লাম, তোর জন্য অপেক্ষা করলাম, নাটক করলাম ধর্ষণের, তুই পা দিলি ফাঁদে। বাস, বাকিটা আমার মতো করেই সব কিছু করেছি। এই বাড়ি থেকে সব অস্ত্র সরানো শেষ, এমনকি তোর কাছেও কোনো গোপন অস্ত্র নেই। আসল কথা হলো, মনে আছে 5 বছর আগে তুই একজনকে আহত করেছিলিস? রাহাতের নাম মনে পড়ে? নিলয় ঠিক কি বলবে বুঝতে পারছে না। রাহাতের কথাটা শুনে রাগটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। সালা পুলিশ হয়েও রোজ রাতে বেশ্যাপল্লীতে যে নিজেকে বিলীন করত, আর রোজ একটা করে কলগার্লকে বিক্রি করত। নিলয় এটা জানতে পারে, তাই সবার সামনেই ওকে পিটিয়েছিল। কিন্তু নেহার সাথে রাহাতের কি সম্পর্ক? রাহাত আমার ভাই, তোর জন্য সে এখনো দাঁড়াতে পারে না, বিছানায় পড়ে আছে। সেদিন থেকে ইচ্ছা করেছিলাম তোকে আমি বোঝাবো মস্তানি কাকে বলে, কিন্তু আফসোস, তোকে দেখা তো দূরে থাক, কোথায় থাকতিস কি করতিস ঠিকমতো কেউ জানতোই না। 4 বছর তোর পিছনে পড়ে আছি, তোর সব রকম মুভমেন্ট আমার চেনা হয়ে গেছে, তাই তো তোকে ইমোশনাল করে কষ্ট দিয়ে মারতে চাই। নিলয় অবাক চোখে তাকিয়ে আছে নেহার দিকে। নেহা এমনটা করবে নিলয় কখনো ভাবতেই পারেনি। চোখ বেয়ে পানি আসতে চেয়েও যেন রাগের তীব্রতায় তা থেমে যাচ্ছে। মুখের রং পাল্টে লালচে রং ধারণ করেছে। নেহা উচ্চস্বরে হেসে ওঠে। বদ্ধ ঘরে নেহার এই হাসিটা প্রতিধ্বনিত হতে থাকে কয়েকবার।
অসহ্য এক যন্ত্রণা হয় নিলয়ের মাঝে। নিলয় কেবল সামনে বসা এই বহুরূপী মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নেহা হাসি থামিয়ে বলে, তোর হাতে হ্যান্ডকাপ পরাতে পারি এক্ষুনি, কিন্তু করব না, কারণ আমি ইমোশন আর কষ্টে মারতে ভালোবাসি। তোর মতো মাস্তান আমাকে মারতে পারবে না এখন, কারণ তোর মন জর্জরিত ভালোবাসার আঘাতে। তুই কি আমায় আঘাত করবি? আমার ভাই বিছানায় শয্যায়, কি হয়েছিল? কেন তাকে মেরেছিলিস? আমার তো জানার কোনো দরকার নেই। সে আমার ভাই, আমাকে এত দূরে আসার পিছনে অবদান তার। তোকে আমি একেবারে মারবো না, কষ্ট দিয়ে মারবো। নেহা থেমে যায়। ওর হাসির সহানুভূতিটা নিলয়ের কাছে বিষাদীয় লাগে। নিলয় যদিও চেয়ারে বসে আছে, কিন্তু ওর হাত খোলা থাকলেও কেন জানি না একটুও নড়তে পারছে না। সবকিছু কেমন যেন অবশ হয়ে গেছে ওর। ফুলের ঘ্রাণে চারপাশ ভরে গেল, তিক্ততা যেন মনের গভীরে বাসা বেঁধেছে। নেহা আবার বলে ওঠে, কেমন লাগছে আমার নতুন রূপ? তোকে ভালোবাসিনি আমি, সবটাই নাটক ছিল। তোদের মনটা জয় করার একটা বিরাট প্ল্যান ছিল আমার। এখন সবকিছু ঠিকঠাক। চল থানাতে। কাউকে ডেকেও লাভ নেই। মাসুম, সিয়াম আর অর্ক আগেই আমাদের অফিসারদের হাতে বন্দি হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? ওয়েট, রাকেশ। নামটা উচ্চারণ করতেই নিলয়ের রুমের দরজা ভেঙে 4 জন পুলিশ ঘরে প্রবেশ করে। তাকিয়ে দেখে সেই 4 জন ছেলে। সেদিন নেহাকে এরাই তুলে এনেছিল। এখন নিলয় বুঝতে পেরে গেছে রাকেশ কেন সেদিন ওর কথা বলেছিল, কিন্তু এভাবে দেখা হতে পারে নিলয় তা ভাবতেই পারেনি। রাকেশ নিলয়ের সামনে এসে দাঁড়ায়, মুচকি হেসে বলে, হ্যালো মিস্টার গ্যাংস্টার, বলেছিলাম না তোর সাথে আমাদের আবার দেখা হবে? তোর পিছনে পড়ে আছি অনেকটা বছর ধরে, বারবার তোকে ধরতে যেও পারিনি। তোর মাইন্ড গেমটা সত্যি অসাধারণ, কিন্তু আমাদের মাইন্ড গেমটা কেমন লাগছে? আব আয়েগা মজা। সাব্বির এসে নিলয়ের কলার চেপে ধরে টান দেয়, জোরে একটা ঘুষি দিয়ে বলে, অনেক শক্তি না? আমাকে এক ঘুষিতেই ফেলে দিয়েছিলি। সালা সেদিন প্ল্যানটা এমন ছিল, মরে গেলেও তোকে ওই দিন কিছু বলার ছিল না। তোর গ্যাং যদি আন্ডারওয়ার্ল্ডের কিং হয়, তো আমাদের এই পুলিশ কোয়াড বস। আর তোর মাইন্ড গেমে তোকেই ফেলে দিয়ে আজকে খেলা সমাপ্ত করব। তোকে আমরা আমাদের আন্ডারে রাখবো, তোর সাথে মজা করব, খেলা করব, বুঝলি শালা? চুপ করো সবাই। রাকেশ। নিলয়ের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সাব্বিরের দিকে নিলয় তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই 4 জন পুলিশ, মানে রাকেশ, সাব্বির, হুসাইন আর রাহানকে ভালো মতো করে দেখে নেয় নিলয়। নেহার কথা মতো রাকেশ আসে নিলয়ের কাছে, নিলয়কে হ্যান্ডক্যাপ পরিয়ে বাইরে নিয়ে আসে। নিলয় কোনো কথা বলছে না, অপলক দৃষ্টিতে সে নেহার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার এমন রূপকে সে মানতে পারছে না। বাইরে এসে দেখে মাসুম, সিয়াম আর অর্ককেও ওরা হ্যান্ডক্যাপ পরিয়ে হাঁটু ভাঁজ করে বসিয়ে রেখেছে, আর ওরা সবাই সামনের দিকে তাকিয়ে আছে। নেহার পেছনে নিলয়কে 4 জন পুলিশ চাপটে ধরে আনছে। নেহার এমন পোশাক আর রাগী মুখ দেখে মাসুম, সিয়াম আর অর্ক হাবার মতো তাকিয়ে থাকে। ওরা এতক্ষণ মনে করেছিল নিলয়কে যদি পুলিশ ধরে ফেলে তাহলে ওদের ভাবির কি হবে, নেহা কি করবে, ওর তো কষ্ট হবে। কিন্তু না, ওদের ধারণাটাই ভুল ছিল। নেহার এমন রূপ দেখে ওরাও ভয় পেয়েছে। অর্ক নেহার দিকে তাকিয়ে বলে, ভাবি, এসব কি করছো তুমি? কেন এমন করছো? অর্ক চিৎকার করে ওঠে। রাকেশ গিয়ে অর্কের গালে কষে একটা চড় মারে। নেহা বলে ওঠে, আহা রাকেশ, বাচ্চাদের মারতে নেই। আর বাবু সোনা, আমি তোমাদের ভাবি না, একজন পুলিশ। আর মাস্তান পুলিশের
কখনো মিল হয় না। এরপর যদি ভাবি দেখেছিস না তো তোকে শালা আগে এনকাউন্টার করব। আহা, একটা মেয়ে এসে সব কাজ করিয়ে দিয়েছে, আদর দেখিয়েছে, গলে পড়েছিস। তোদেরকে ধরার প্ল্যানগুলো এত সহজে কাজ করবে ভাবতেই পারছি না, বোকার দলেরা। আর কেউ কিচ্ছু বলে না। মাসুম কিছু বলতে চাইলেও চুপ হয়ে থাকে। নেহার এমন কথাগুলো ওদের বুকের মাঝে এসে লাগে। সিয়াম বলে ওঠে, আচ্ছা, আপনি আমাদের ভাবি না, মেনে নিলাম। কবুল কেন বলেছিলেন? যখন আমাদের শাস্তি দেওয়ারই দরকার ছিল, তাহলে কেন তো ভালোবাসা দেখালেন? কেন বিয়েটা করলেন? আগে কেন ধরলেন না? ওই চুপ, তোদের ইমোশনকে ব্ল্যাকমেল করেছি, বাস এটাই। তোরা কি ভাবলি না ভাবলি সেটা তোদের ব্যাপার। আর কবুল বলেছি তো কি হয়েছে, সময় মতো ডিভোর্স নেব। বেশি বকবক করলে হয়তো বেঁচেও থাকবি না তোরা, বলে দিলাম। এভাবে বেঁচে থাকা চেয়ে মেরে ফেলুন। না না, তোদেরকে এত সহজে কেউ মারবে না, তাই তো নেহা? নিয়ে চলো ওদের। নিলয়দের নিয়ে চলে যায় নেহা। সবাইকে এক গাড়িতে বসানো হয়েছে। রাকেশ চালাচ্ছে আর নেহা বসে আছে। ওদের পেছনের সিটগুলোতে নিলয়, মাসুম, সিয়াম, অর্ক বসে আছে। নেহা গাড়ির ভেতরের লুকিং গ্লাসে নিলয়ের দিকে তাকায়। নিলয় সামনের দিকে তাকিয়ে আছে। নেহা কিছুটা অবাক হয়ে থাকে। এত কিছু হয়ে যাওয়ার পরও নিলয়ের মুখটা কেমন যেন শান্ত হয়ে আছে। এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি। নেহা তো চেয়েছিল নিলয় যেন শকড হয়। নেহা ভেবেছিল যে নিলয় রিকোয়েস্ট করে সবাইকে ছেড়ে দিতে বলবে, এমনকি নিলয় নেহার কাছে এসে ক্ষমাও চাইবে। কিন্তু এরকমটা কিছুই হচ্ছে না। নেহা গাড়ি থামাতে বলে, চিৎকার করে আবারও গাড়ি থামাতে বলে রাকেশকে। রাকেশ একটু ভয় পেয়ে যায়, জোরে গাড়ির ব্রেকটা চেপে ধরে। গাড়ি থামতেই রাকেশ বলে, কি হয়েছে? নেহা কোনো কথা বলে না। দরজা খুলে গাড়ি থেকে নেমে সে পেছনের দিকে আসে। রাকেশ, নীলয়কে বের করো। কিন্তু আমি কিছু শুনতে চাইছি না। নীলয়কে হাতকড়া পরিয়ে আমার সামনে নিয়ে এসো। ওকে। নিলয়কে জিপ থেকে নামানো হয়। সিয়ামরা গাড়ির ভেতরেই বসে থাকে। রাকেশ নিলয়ের দুহাতে একসাথে হ্যান্ডক্যাপ পরিয়ে নিলয়ের জামার কলার ধরে টেনে নিয়ে আসে নেহার কাছে। মেন রাস্তার পাশে ঘাসের উপর এসে দাঁড়ায়। খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায় ওরা দুজন। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা কিছু বলতে যাবে, তখনই নিলয় জোরে হেসে দেয়। নেহা নিলয়ের হুট করে হাসি দেখে আরো রেগে যায়। তোর সমস্যাটা কি? তোর মাঝে কোনো ভয় দেখছি না কেন আমি? তোর লোকেদের মারলুম, তোকে মারলাম, আমি এত কিছু করলাম, তোর মুখে অবাক হওয়াটা দেখলেও ভয় কেন দেখছি না আমি? সময় আছে, নিলয়কে এখনই মেরে ফেলো। তোকে আমি মারবো না, বুঝলি এটা? তোকে আমি কষ্ট দিয়ে দিয়ে মারবো। তোকে আমি আমার পাশেই রাখবো। তোর গারদবাস হলেও আমি আমার থানাতেই এনে রাখবো তোকে, যেন রোজ তুই আমাকে দেখিস। আমার চেহারাটা তুই যত দেখবি তত আমার কথা তোর মনে পড়বে। কিভাবে তোকে ধরেছি সবটা তুই ভাববি, কষ্ট পাবি। তোর ভুলের জন্য, মানে আমাকে বিশ্বাস করার জন্য তুই আফসোস করবি। কিন্তু হ্যাঁ শোন, যেদিন তুই নিজে বলবি আমাকে ভালোবাসিস, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়েছিল, মাফ করে দে, তখন তুই ছাড়া পাবি। যে কোনো কিছুর বিনিময়ে তোকে আমি ছাড়বো। প্রয়োজনে তুই কষ্ট পাবি, ভয় পাবি, না হলে আমি আবারও বলছি, আমাকে মেরে ফেলো। আর ভয় নেই, আমি পালাবো না। আমাকে এখনই মেরে ফেলো। নেহা এসে নিলয়ের গালে চড় দিয়ে দেয়। নিলয় উচ্চ স্বরে হেসে ওঠে। নেহা কোমর থেকে পিস্তল বের করে নিলয়ের কপালে তাক করে। নিলয় এবার আরো জোরে হেসে ওঠে। আরে হাসছিস কেন তুই?
তুই কি জানিস তোর হাসিটা বিরক্তিকর? চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে? তাহলে এখনই বল, আমার রাহাতাকে মারা ভুল হয়েছে, আমাকে মাফ করে দিতে বল, এক্ষুনি তোকে যেতে দেব। চিন্তা তোমার জন্য হচ্ছে, আমার সাথে থাকলে আমাকে ভালোবেসে ফেলবে তুমি। যদিও এখনো কিছুটা ভালোবাসো তুমি, আর সেদিন কিন্তু নিলয় তোমাকে দ্বিতীয় সুযোগ দিবে না। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। কপাল থেকে পিস্তলটা সরিয়ে বোকার মতো তাকায় নেহা। রাগী মুখটাও হঠাৎ করেই কেন জানি না পাল্টে যেতে থাকে গম্ভীরতায়। নেহাও জোরে হেসে দেয়। তোকে ভালোবাসবে এই নেহা? কখনোই না। তোকে মারার প্ল্যান ছিল, কিন্তু সেটা হবে না। আমিও দেখছি কে কার প্রেমে পড়ে। মনে রাখিস, নেহা কখনো তোর মতো ছেলেকে চাইবে না। সময় আছে, আমার কাছে ক্ষমা চেয়ে নে। সময় আছে, আমাকে এখনই মেরে ফেলে দাও। পরের বার যখন নিলয় আসবে তোমার সামনে, তখন কিন্তু সুযোগ থাকবে না আমাকে মারার। তোকে আমি? নেহা আরো একটি চড় বসিয়ে দেয় নিলয়ের গালে। নেহা চড় দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। নিলয় জোরে শব্দ করে হাসতে থাকে। নেহা রাগের চোটে কোমর থেকে পিস্তল বের করে আকাশের দিকে গুলি ছুড়ে মারে। সাব্বির এসে নিলয়কে ধরে নিয়ে আবারও গাড়ির কাছে যায়। গাড়িতে উঠে একইভাবে ওরা আবার বসে পড়ে। তবে এবার নিলয় অন্যদিকে নয়, নেহার দিকেই তাকিয়ে আছে। নেহা ব্যাক আয়নাতে বারবার তাকিয়ে দেখছে নিলয় কোন দিকে তাকিয়ে আছে। যখনই দেখছে নিলয় নেহার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে, তখনই নেহা বিরক্ত হয়ে বাইরের দিকে তাকাচ্ছে। শেষ অবধি নিজেকে আর ধরে রাখতে না পেরে পিস্তল দিয়ে আয়নাতে গুলি করে আয়নাটাই ভেঙে দেয় নেহা। নিলয় আবারও হেসে ওঠে। সবাই অবাক হচ্ছে এমন কাণ্ড দেখে। তারপর থানার সামনে এসে গাড়িটা দাঁড়িয়ে পড়ে। নেহা গাড়ি থেকে নেমে থানার মধ্যে চলে যেতে থাকে। তখনই নিলয় পেছন থেকে ওকে ডাক দেয়। নেহা দাঁড়িয়ে পড়ে। নেহা রাকেশকে বলে, ওদের সবাইকে নামিয়ে আনো। রাকেশ নেহার কথা মতো নিলয়দের গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে নিলয় নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা রাগী চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে, আর নিলয় মুচকি হাসে। দুহাতে যদিও একসাথে হ্যান্ডক্যাপ লাগানো আছে। নিলয় নেহার খুব কাছে যেতেই হাত উঁচিয়ে নেহাকে হাত করার ভেতর নিয়ে জড়িয়ে ধরে। সাথে সাথেই থানা থেকে অনেকগুলো পুলিশ এসে সামনে দাঁড়ায়। সবাই অবাক চোখে তাকিয়ে থাকে, কিন্তু কোনো পুলিশ নিলয়ের কাছে যেতে সাহস পাচ্ছে না। এসব কি হচ্ছে? আমাকে ছাড়। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? নিলয়ের সাহস অনেক বেশি, তার থেকে বেশি ওর জেদ। আবার বলছি, নিলয়কে এখনই মেরে ফেলে দে, পরে কিন্তু সুযোগ পাবে না। তোকে তো মারবই, তবে কষ্ট দিয়ে দিয়ে। আমার ভাই যেমন প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, ঠিক ওরকমই কষ্ট দেব তোকে। তবে হ্যাঁ, তোকে শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্টও দেব। তোর মনটাকে আমি ভেঙে চুরে শেষ করে দেব। এই নেহাকে তুই চিনিস না। আচ্ছা, আমি না হয় নেহাকে চিনে নিব, কিন্তু পারলে তুমি এই নিলয়কে চিনে নিও। কথাটা বলে নিলয় জোরে টান দেয় নেহাকে। হাত করার বাঁধনে নেহা বেশি দূরত্ব নিয়ে দাঁড়াতেও পারেনি। এক টান দিতেই হচকা টানে নেহা নিলয়ের একদম কাছে চলে আসে। নিলয় আর দেরি করে না। বিয়ের সাজটা তখনও মিটে যায়নি, তাই নেহার ঠোঁটে লাল লিপস্টিক লেগেছিল। হাত করা লাগানো দু হাত নিয়ে নিলয় একদম কাছে নিয়ে নেয় নেহাকে। নেহাও আরো কাছে চলে আসে। নিলয়ের বুকের সাথে একদম লেপটে যায় নেহা। না পারছে নিচু হয়ে নিলয়ের বাহু ডোরের বাঁধন ভেঙে বের হতে, আর না পারছে চিৎকার দিতে। জোরে টান দেওয়াতে নেহার চুলগুলোর অনেকখানি নেহার মুখের উপর এসে পড়ে। নিলয় জোরে একটি নিঃশ্বাস নেয়।
আর নিঃশ্বাসের জোরে নেহার চুলের গন্ধ সে নিয়ে নেয়। নিলয় জোরে জোরে হেসে ফু দিয়ে চুলগুলোকে মুখ থেকে সরিয়ে দেয়। কাঁধের কাছে মুখ নিয়ে আবারও একটি নিঃশ্বাস নেয়। সবাই নিলয়ের এমন পাগলামো আচরণ দেখে বোকার মতো তাকিয়ে আছে। নিলয় মাথা তুলে ওর দিকে আরো এগিয়ে নিয়ে যেতে থাকে মাথাটা। নেহার আর বুঝতে বাকি নেই যে নিলয় এখন কি করতে চলেছে। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে নেহা, কিন্তু নিলয় আরো হাত দুটোকে এক জায়গায় করে নেয়। নিলয় আর থেমে থাকে না, সবার সামনে নেহার লাল রঙা মিষ্টি গচ্ছিত ঠোঁটদ্বয়কে নিজের ঠোঁটের সাথে কামড়ে নেয়। প্রায় 1 মিনিট নেহার ঠোঁটকে নিজের মুখের মধ্যে নিয়ে যেন ভালোবাসার যুদ্ধ বর্ষণ করতে থাকে। নিলয় ছেড়ে দেয়, হাত দুটো প্রসারিত করে জড়িয়ে ধরার আবহমান বাঁধন থেকে নেহাকে ছেড়ে দেয়। নেহা কিছুটা সরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয় এক পা পেছনে সরে এসে হাত উঁচু করে নেহাকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। নেহা মাথা নিচু করে চুপ হয়ে থাকে। নেহা অনুভব করে ওর ওপরে ঠোঁটের কিছুটা অংশ হালকা হলেও কেটে গেছে, যা নিলয় একটু আগে ভালোবাসার স্মৃতি হিসেবে কামড় বসিয়েছিল। নিলয় একটু শব্দ করে হাসে। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয়ের মুখে শয়তানি হাসি। সবাই বোকার মতো অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। নিলয় বলে, এইরকম মিষ্টি খাবার পেলে আমি তোমার সাথে এক থানাতেই থাকতে রাজি। তোমার বিষাক্ত রূপ যতটা না ভয়ঙ্কর, তার থেকেও তোমার ঠোঁট দুটো কিন্তু খারাপ না, বেশ মিষ্টি আছে। তুই কাজটা ঠিক করলি না। হাহা, নিলয় যা করে তা ভেবেই করে, করার পর নিলয় কখনো সেটা নিয়ে ভাবে না। আজ আমাদের বাসর রাত, এটা তো হওয়ারই ছিল, শুধু একটু আলাদাভাবে হচ্ছে আমাদের বাসর রাত। সবাই রুমের লাইট অফ করে উদযাপন করে ভালোবাসার শুভরাত্রি। আর এই মাস্তানি নিলয় ও পুলিশ নেয়া ভালোবাসার রাত উদযাপন করছে রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে। এটা না হয় তোলা থাক স্মৃতির পাতায় মাস্তানির বাসর রাত। শুধু তোকে মেরে ফেলবো না বলেই কিছু বলছি না, না হলে তোকে প্রথম দিনই মেরে ফেলতাম। সাব্বির আর রাকেশ এসে নিলয়ের জামা টেনে ধরে। নিলয় ঘাড় কাত করে চোখ দুটো ছোট করে মুচকি হেসে তাকিয়ে বলে, এই কারণেই তো মাইন্ড গেম খেলতে মজা। ভুল করছিস, মেরে ফেল, না হলে কি শালা মা খা তোকে। শোন, শিয়াল কেবল দূর থেকে লাভঝাপ দেখায়, কাছে আসে না। আর শের কখনো দূরে বসে হুমকি দেয় না, কাছে এসে তাড়িয়ে ধরে শিকার করে। আর তোদের মতো শিয়ালরা সেই শিকার থেকে এঁটো খাবার খায়। কথাটা বলতেই হুসেন আর রাকেশ নিলয়ের গালে 2টা ঘুষি মারে। মাসুমেরা কাছে আসার চেষ্টা করতে চাইলেও নিলয় থামিয়ে দেয়। নেহা কিছু বলতে পারল না, হনহন করে ভেতরে চলে যায়। ইশারায় রাকেশকে বলে ওদেরকে ভেতরে নিয়ে আসতে বলো। ভাইয়া, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? সবকিছু আমাদেরই জন্য হলো। আমরা যদি অচেনা কাউকে এভাবে আপন না করতাম, তোমাকে বিয়ের কথা না বলতাম, তাহলে হয়তো আজ এত কিছু হতো না। আমাদের মাফ করে দাও, সবকিছু আমাদের জন্যই হয়েছে। হাহা, নিলয় কখনো মাপ করে না, কিন্তু তোরা তো কিছুই করিস নাই। এসব কিছু তোদের ভাবতে লাগবে না, চিন্তা করিস না, ও এমনিতেই ছেড়ে দিবে। নেহা থানার মধ্যে টেবিলের উপর পায়ের উপর পা তুলে বসে আছে, মুখে সিগারেট। ভেতর থেকে একজন অফিসার এসে দাঁড়ায়। নেহা রাকেশকে ইশারা করে নিলয়ের হাত করা দুটো খুলে দিতে বলে। রাকেশ গিয়েও খুলে দেয়। নিলয় একটা চেয়ারে গিয়ে বসে। তা দেখে পুলিশরা তো অবাক। এই অব্দি যত অপরাধীকে এরা তুলে এনেছে, সবাই এতক্ষণে ভয়ে কাচুমাচু হয়ে কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছে। অথচ দেখো, নিলয়ের মুখে হাসি নিয়ে বড় অফিসারদের সামনে চেয়ার টেনে বসে আছে। স্যার,
এদের সবাইকে আমি আমার আন্ডারেই রাখতে চাই, মানে এখানেই থাকবে, কোনো রকম চালান করা হবে না। কিন্তু আমি উপরে কথা বলে নেব, যা কিছু আমি সামলাবো, আপনি খালি এখন এদের এখানে রেখে যান। আচ্ছা ঠিক আছে। অফিসার চলে যায়। নিলয়কে নিয়ে আসা হয় কারাগারের মধ্যে। সাথে সাথে মাসুম, সিয়াম আর অর্ককেও ওই একই কারাগারে বন্দী করা হয়। অনেক রাত, এক এক করে সব পুলিশেরা নিজেদের বাড়িতে চলে যায়। নেহা সহ রাকেশটা থেকে যায় থানায়। নিলয় কারাগারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে। নেহা রাত বাড়তে একটু এগিয়ে আসে। নে এবার মাস্তানি কর। আমাকে বিয়ে করেছিলি, অনেক শখ, সংসার করবি। তোর শাস্তি হলো রোজ আমাকে দেখা আর কষ্টে আস্তে আস্তে নিজেকে শেষ করা। যখন শেষ হবি তখন আমার কাছে এসে কান্নাকাটি করবি। নিলয় কখনো কারো কাছে মাফ চায়নি, কিন্তু শোন, এই নেহা তোকে মাপ চাইয়েই ছাড়বে। সবার সামনেই এটা করবি, আর মনে রাখবি মাস্তান আর পুলিশদের মধ্যে কখনো কোনোদিনও মিল হয় না। আর না তারা বন্ধু হতে পারে, আর না তারা ভালো স্বামী স্ত্রী। এমন কেন করো বউ? একটু ভালোবাসা দাও না। তোমার বরটাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন গো? নেহা কিছুটা অবাক হয়। নিলয় এমন কিছু বলবে তা কখনো ভাবতেই পারেনি। নেহা ভেবেছিল নিলয় তাকে রেগে গিয়ে কিছু বলবে। নেহা চায় নিলয় বারবার রেগে যাক, কিন্তু না, নিলয় দিব্যি ভালো আছে। এমন কেন করে ও? নেহা নিজেই রেগে যাচ্ছে। নেহা রেগে বলে, শোন, একদম ন্যাকামি করবি না, আমার থেকে দূরে থাকবি। কাছে রাখার জন্যই তো তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে। কিভাবে দূরে থাকি বলো? ও বউ, আমার কাছে আসো না। ও বউ, আমাকে একটু ভালোবাসো না। নিলয়, তোকে আমি মেরে ফেলবো, আমাকে ম্যাডাম বলে ডাকবি। সময় আছে, এখনো মেরে ফেলো। আবার বলছি, আমাকে মেরে ফেলো, না হলে কি? নীলের কাছে পরের বার বলে কিছুই নেই। আর কে সাক্ষী দেবে? কি প্রমাণে আমাকে তুমি ধরেছো? প্রমাণ? অনেক প্রমাণ আছে। তাই? আচ্ছা, দেখা যাবে সময় মতো সেই প্রমাণগুলো থাকে নাকি। আর শুনে রাখো, নিলয় এখান থেকে বের হলে মাস্তানি শহর বানাবে পুরো দেশ, কিন্তু কোনো প্রমাণ থাকবে না। তুমি আমাকে দেখবে, চলবে, কাছে আসতে চাইবে। যত পুলিশ আমার পিছনে লাগিয়ে রেখো, দেখি কে এই ভিলেনের জগতে মাইন্ড গেমে জিততে পারে। তুমি আসবে আমার কাছে, কিন্তু নিলয়। মাসুম, সিয়াম আর অর্ক শেষ কথাটা একসাথে বলে ওঠে। নেহা কারাগারে জোরে একটা লাথি মারে, আর নিলয়ও শব্দ করে আরো জোরে হেসে ওঠে। আবারও নেহা পিস্তল বের করে নিলয়কে গুলি করতে যায়, কিন্তু আবার নামিয়ে নেয় ও। নেহা শান্ত হয়, পিস্তলটা আবারও নিলয়ের দিক করে শান্ত ভঙ্গিতে বলে, এদিকে সরে আয়। নিলয় এগিয়ে আসে, নেহার কাছে যায়, একদম কাছে। নিলয় হাত বাড়িয়ে কালো লোহার শিং ধরে দাঁড়ায়। নেহার বাম হাতটা নিলয়ের হাতের সাথে সোজা করে মিলিয়ে আস্তে করে গলায়। যে ঠোঁটে তুই আজ তোর ঠোঁট রেখেছিস, এই ঠোঁটের বিষে তুই নিজেই বিষাক্ত হয়ে যাবি একদিন। আমার পিস্তলের গুলিতে তুই মরবি, অপেক্ষায় থাক তুই। নিলয় মুচকি হাসলো। নেহার হাতের থেকে হাত ছাড়িয়ে ফাঁকা জায়গা দিয়ে 2 আঙ্গুলের কিঞ্চিত বের করে নেহার নাক আলতো করে টেনে দিয়ে বলে, নিলয় মরতে চায়। নিলয় না হয় তোমার হাতেই মরবে। আমিও দেখব তোমার ওই মাতাল করা ঠোঁটের বিষ নাকি মিষ্টির ফোয়ারাতে মৃত্যু হবে, নাকি আমি অপেক্ষাতে থাকব। আপাতত নিজেকে নিয়ে চিন্তা করো, আমি আমার চিন্তা করতে ভালোবাসি। কত বোকা তুই! অবাক হচ্ছি এত কিছুর পরও তোর সাহস দেখে, সত্যিই অবাক হচ্ছি। ভালো লাগে তোর অ্যাটিটিউড। তবে নেহাকে তুই চিনিস না, হোক না হয় একটু প্রেমের মাইন্ড গেম। আই এম ওয়েটিং ফর ইউ, লাভলি মাইন্ড গেম। নিলয় সরে এসে দেয়ালে পিঠ লাগিয়ে বসে পড়ে।
নেহা আর কোনো দিকে না তাকিয়ে হনহন করে চলে যাচ্ছে থানা থেকে। নিলয় নেহার চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে আর মনে মনে কথাগুলো বলতে থাকে। নারী তুমি মায়াবী, নারী তুমি ছলনাময়ী, তোমার সৌন্দর্যে সবাই পাগল। তুমি খেলো ভালোবাসা আর বিশ্বাসের খেলা, বিষাক্ত হয়ে পুরুষ জাতকে দাও ছবল। নেহাকে সে বিশ্বাস করতে শুরু করেছিল, নেহাকে সে ভালোবাসতে চেয়েছিল অন্ধকার জীবনটাকে সমাপ্ত দিয়ে নেহার ভালোবাসা নিয়ে রঙিন জীবনের একটা শুরু করতে। চেয়েছিল দুজন কোথাও হারিয়ে গিয়ে একসাথে থাকবে। কিন্তু মানুষ সবসময় ভুল মানুষকেই ভালোবেসে ফেলে। নারীরা বড্ড আকর্ষণীয় হয়, সে চতুরতায় সব পুরুষদেরকে ওরা নিজস্ব করতে পারে, কাছে টেনে কষ্টও দিতে পারে। কেন এমনটা করলো? নিলয় মুখে হাসি রাখলেও একটা উদাসীনতা, ক্ষোভ, একটা আকৃষ্টতা কিন্তু ভেতরে রয়েই গেছে। নেহার হাসি মাখা মায়াময় মুখটা ওর বারবার মনে পড়ে, আর ঠিক তখনই মনে পড়ে ওর ছলনার চরিত্রটাকে। জোরে একটা শ্বাস নেয়, দেওয়ালের সাথে মাথা টেকিয়ে এসে হলদে আলো মিটমিট করে জ্বলতে থাকা বাল্বের দিকে তাকিয়ে থাকে। আবারও মনে মনে বলে, নেহা এমনটা না করলেও পারতো, নিলয়কে না চিনেই এমন কেন করলো? আচ্ছা, আমিও দেখি তুমি কতটা খেলতে পারো আমাকে নিয়ে। ভাইয়া নিলয় এখন আমার কাছে বন্দি। নেহা বাড়িতে চলে আসে, রাহাতকে ঘুম থেকে ডেকে তুলে কথাটা বলে। রাহাতের চোখে মুখে যেন খুশির একটা ঝলক দিয়ে ওঠে। ডান পায়ে সে একদমই শক্তি পায় না। কোন রকমে শোয়া থেকে উঠে নেহার মাথায় হাত রেখে বলে, আমার কাজটা তুই করে দিলি? ওর লাশটা কোথায়? ওকে এখনো মারিনি আমি। কেন? ওকে তুই চিনিস না রে, ওকে মেরে ফেল, না হলে সে আমাকে মারবে। তাই তো না, নিলয় আমাকে মারতে পারবে না। সে আমার সামনে কখনো মাথা তুলে তাকাবেই না। সেটার ব্যবস্থা আমি করব, আর ওকে মারবো, তবে তোমার মতো কষ্ট দিয়ে। তুমি যেমন রোজ কষ্ট পাও, তেমন সেও কষ্ট পাবে। ওকে ভালোবাসা দেখিয়ে সরে এসেছি, ওকে আমার মায়া জালে আটকে নিয়েছি ভাইয়া। সে চাইলেও বের হতে পারবে না। শরীরের ক্ষতটাকে মেনে নেওয়া গেলেও মনের ক্ষতটা মানা অনেক কঠিন। ওকে আমি কষ্ট দেব শরীরে নয়, মনের গভীরে। তুমি চিন্তা করো না, সে আমার কিচ্ছু করতে পারবে না। আমাকে রোজ দেখবে আর জ্বলবে। মাইন্ড গেম আমিও পারি। রাহাত আর কিছু বলে না, নেহার দিকে শান্তির এক দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হেসে বলে, আচ্ছা বেশ, তবে আমি একবার ওকে দেখতে চাই। পরের দিন নেহা অনেকটা সকাল সকালই থানায় চলে আসে। থানায় প্রবেশ করেই দেখেন নিলয় দেয়ালে হেলান দিয়ে সামনে তাকিয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে। নেহা এগিয়ে আসে, নিলয়কে বলে, কেমন আছিস? শেষ তো তোর সব মস্তানি? এক্ষুনি আমাকে সরি বল, মাফ চেয়ে নে তোর ভুলের জন্য। তোকে এক্ষুনি ছেড়ে দেব। শোন, তোর মুখটা দেখে সত্যিই অনেক মায়া হচ্ছে। এভাবে তোকে আমি দেখবো কখনো ভাবতেই পারিনি। ইস, মুখটা কি শুকনো লাগছে। নিলয় কিছু বলে না, এক পা ভাঁজ করে আর একটা সামনে বাড়িয়ে নেহার দিকে তাকিয়ে রয়েছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার চোখ সরিয়ে নেয় নিলয়। নেহা অবাক হয়ে নিলয়ের দিকে চেয়ে থাকে। নিলয়ের এমন নেহাকে পাত্তা না দেওয়া ব্যাপারটা নেহাকে আরো বেশি অবাক করে তুলেছে। নিলয়ের উপর রাগ জমছে তার, কিন্তু কিছুই সে করতে পারছে না। নিলয়কে যতবার সে অপমানিত করতে এসেছে, ততবার নিজেই নিলয়ের কাছে অপমানিত হয়েছে। নেহা বিরক্ত হয়ে লোহার শিকে হাত মুষ্টিবদ্ধ করে একটা কিল দেয়। নিলয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, শোন নিলয়, সময় আমারও আসবে। অবাক হচ্ছি, এত কিছুর পরও তুই কেন এমন
চিন্তামুক্ত হয়ে বসে আছিস? তোকে চাইলে ফাঁসিতেও ঝোলাতে পারি। নিলয় হেসে ওঠে, নেহার দিকে তাকিয়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়, নেহার কাছে ধীর পায়ে এগিয়ে আসে। কিছু সময় তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, সরি, তোমার ইচ্ছেটা পূরণ হবে না। একটা কাজ করো, গরম চা বিস্কিট সহ নিয়ে আসো, খুব খেতে ইচ্ছে করছে। তুমি কিন্তু চা বানাবে, বুঝলে? তোর চা। নেহা থেমে যায়। কথা বলতে বলতে রাকেশরাও থানায় চলে আসে। নেহা যখন নীলাকে কিছু বলতে যাবে তখনই সে শুনতে পায়, 1 মিনিট দাঁড়ান মিস নেহা, কোনো অপরাধীকে এইভাবে থানায় এনে মারাটা ঠিক না। তাকে ধরেছেন, চালান করে দিবেন। কিন্তু নেহা ঘুরে তাকায়। ঘুরে দাঁড়াতেই কিছুটা চমকে ওঠে নেহা। অবাক চোখেই তাকিয়ে থাকে ও। কিছু বলতে গিয়েও যেন সে থেমে যায়। বোকার মতো কিছু সময় সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকে নেহা। লোকটা টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসে। ইশারায় রাহানকে বলে ফ্যানের জোরটা আরেকটু বাড়িয়ে দিতে। রাহানও একবার নেহার দিকে তাকিয়ে ফ্যানের সুইচের দিকে চলে যায়। উকিল সাহেব, কাগজগুলো ওকে দেখান। নেহা তখনও অবাক দৃষ্টিতে চেয়ে আছে ওর সামনে বসে থাকা লোকটার দিকে। উকিল বেশি দেরি না করে কালো ফাইল থেকে কিছু কাগজ বের করে নেহার সামনে এগিয়ে দেয়। নেহাও কোনো কথা না বলে কাগজটা হাতে নিয়ে চোখ বোলায়। কাগজটি আসলে নিলয়ের জামিনের কাগজ। নেহা কাগজটা রাকেশের হাতে দিয়ে গম্ভীর দৃষ্টিতে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকে। কি হলো মিস নেহা, তাকে ছেড়ে দাও। সরি স্যার, তাকে ছাড়তে পারবো না। সবাই অবাক চোখে নেহার দিকে তাকিয়ে আছে। মন্ত্রীর সামনে এভাবে কেউ কথা বলবে তা কেউ ভাবতেই পারেনি। নেহা আরো কিছু বলবে তখনই খেয়াল করে আরো কয়েকজন লোক থানায় প্রবেশ করছে। পুলিশ কমিশনার, জেলা প্রশাসক থেকে শুরু করে এমনকি থানার এমপি পর্যন্ত। নেহা চুপচাপ তাকিয়ে থাকে। এনারা সবাই মন্ত্রীর সাথেই এসেছে, কিন্তু মন্ত্রী এসেছে নিলয়কে ছাড়াতে। কি হলো, তোমার সাথে বসে সময় নষ্ট কেন করছি? নেহা কিছুই বলছে না। সামনে বসে থাকা লোকটার মুখের দিকে সে যতবার তাকাচ্ছে ততবার অবাক হচ্ছে। এতটা অবাক নেহা আগে কোনোদিনও হয়নি। ও আচ্ছা, আপনারা তো বুঝতেই পারছেন না নেহার অবাকের কারণ। কারণ যিনি মন্ত্রী হয়ে নিলয়কে ছাড়াতে এসেছেন তিনি আর কেউ নন, তিনি নেহার বাবা আদনান সাহেব। নেহা তখন থেকেই ভাবছে ওর বাবার সাথে মাস্তানের নিলয়ের কি সম্পর্ক, আর কেনই বা তাকে ছাড়াতে বাবা নিজেই চলে এসেছেন। ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আমাদের কাছে আছে। ওকে, দেওয়া প্রমাণ আমরাও দেখি। এক্ষুনি দিচ্ছি, আমাদের কাছেই আছে। 1 মিনিট দাঁড়ান, প্রমাণ নিয়ে আমাদের পুলিশ এক্ষুনি চলে আসবে। আচ্ছা। কিছু সময় পর নেহার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে একজন পুলিশ বলতে লাগলো, ম্যাম, নিলয়ের লোক আমাকে মেরে সব প্রমাণ নষ্ট করে দিয়েছে। ওর লোকেরা আমাদের সবার উপর নজর রেখেছিল। সরি ম্যাম। নেহা ফোন কেটে দেয়। পিছনে ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয় মুচকি হাসে। নেহা রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় ইশারায় নেহাকে কাছে ডাকে। কাছে আসতে নেহাকে নিলয় বলে, কি বলেছিলাম না শেষ পর্যন্ত প্রমাণ থাকবে কিনা? বারবার বলেছিলাম আমাকে মেরে ফেলতে। এখন কিন্তু আর আমাকে মারতে পারবে না নেহা, চাইলেও মারতে পারবে না। নিলয়কে মারতে হলে তার কথাতে প্রথমবারই মারতে হবে, পরের বার আর সুযোগ পাবে না তুমি। কেমন লাগছে আমার মাইন্ড গেম? তোমার বাবা নিজে এসে আমাকে ছাড়িয়ে নিচ্ছে। তোমাদের কাছে প্রমাণ থাকতেও এখন কোনো প্রমাণ নেই। আমি কি করছি? আফসোস হচ্ছে তোমার জন্য। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। হাহা, এটাই শুনতে চেয়েছিলে। এবার আমার পালা। ভয় নেই, আমি তোমাকে আমার কাছে মাপ চাইতে বলবো না।
আমি চাই তুমি আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে, আমার জন্য কাঁদবে, আমাকে ভালোবাসার জন্য তুমি চাকরি ছাড়বে। চিন্তা করো না, আমি তোমাকে সব সময় গ্রহণ করতে প্রস্তুত থাকব। পুলিশ আর মাস্তানির প্রেম এবার শুরু হবে। মনে রেখো, শহরে আমি মাস্তানের বন্যা বয়ে দিব। বোকা আমি না, বোকা তুমি হয়ে গেছো। তোমার বাবা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। দিস ইজ নিলয় মাইন্ড গেম। নেহা কিছুই বলতে পারে না, রাগে চোখ গোল গোল করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ দেখে একজন হাবিলদার এসে দরজা খুলে দিচ্ছে। নিলয় আরো একবার মুচকি হেসে বাইরে বেরিয়ে আসে। নিলয় রাকেশের দিকে তাকায়, রাকেশকে বলে, তোর ম্যামের চেয়ারটা এনে দে। তোকে শালা। নো নো, এখন না, সময় আসবে জায়গা আমরা বলবো, ম্যাচটাও আমরাই জিতবো। যা, ভাই বলছে চেয়ার আনতে, চুপচাপ নিয়ে আয়। রাকেশ আর কিচ্ছু বলে না। নেহার বসার চেয়ারটা এনে নিলয়ের দিকে এগিয়ে দেয়। নিলয় চেয়ারে যেয়ে বসে। আদনান সাহেব নিলয়ের দিকে তাকিয়ে বলে, কাল রাতে আসতাম, কিন্তু একটু সমস্যা হওয়ার কারণে আসতে পারিনি। কাল রাতে না আসি ভালো করেছেন, কাল রাতে তো আমাদের বাসর রাত ছিল, তাই না নেহা? যাও, তোমার বাবার জন্য চা নিয়ে আসো, বিস্কিট সহ। অন্য কেউ যেন চা না বানায়, তুমি নিজেই বানাবা, আমার আর তোমার বাবার জন্য। নিলয় কথাটা বলে একটু হাসে। নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সেদিনও সে সকালে ঘুম থেকে উঠে টেবিলে চা দেখতে পায়। নেহা নিজেই সেদিন চা বানিয়ে টেবিলে রেখেছিল, ঘরটা গুছিয়ে দিয়েছিল সে। সেদিন তাকে সবাই দেখেছিল ভালোবাসার এক প্রদীপের বেশে, কিন্তু তারপরেই সবকিছু এলোমেলো। নেহা চা নিয়ে আসে, নিজের হাতে বানিয়ে নিলয়কে দেয়। নিলয় যদিও তা খায় না, বসা থেকে উঠে দাঁড়ায়। আদনান সাহেবও বসা থেকে উঠে দাঁড়ায়। আচ্ছা, তাহলে তুমি আসো, আমি যাই। আদনান সাহেব চলে যায়। থানাটা মোটামুটি খালি হয়ে যায়। নিলয় নেহার কাছে এসে দাঁড়ায়, নেহার পকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ওর থেকেই আগুন নিয়ে জ্বালায়। এক নিঃশ্বাসে সিগারেট টেনে নিয়ে ধোঁয়াগুলো নেহার মুখের উপর ছেড়ে দিয়ে বলে, নিলয় তোমার কাছেই থাকবে, তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি রাখবে আর চলবে। প্রশ্ন জাগছে তাই না, আমি তোমার বাবার সাথে কি করছি? আরে এটাই তো মাইন্ড গেম। তোমাকে বলি, তোমার ভাইয়ের উপর আমার লোকেরা নজর রেখেছিল, এমনিতেই তুমি ছেড়ে দিতে। এখনো সময় আছে, তুমি নিলয়কে ভালোবাসো। কথাটা বলে নিলয় নেহার হাত ধরে এক ঝটকায় কাছে টেনে নেয়। নেহা ছিটকে চলে আসে নিলয়ের বুকে, আবারও চুলগুলোর মুখ ঢেকে দেয়। নিলয় এবার ফু দেয় না, বাম হাত দিয়ে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে মুখের ওপর থেকে চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিতে থাকে। ওর চোখের দিকে তাকিয়ে থাকে নিলয় অনেকটা সময় ধরে। আজব ব্যাপার, নেহাও নিলয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। সিয়াম, অর্ক আর মাসুম চোখ বড় বড় করে তাকায়। অর্ক মাসুমের কানে কানে বলে, দেখছিস কিভাবে প্রেম করতে হয়? প্রথমবার মস্তানি আর পুলিশের প্রেমের মাইন্ড গেম দেখবো। দেখ কিভাবে তাকিয়ে আছে দুজন দুজনের চোখের দিকে। হ্যাঁ রে ভাই, কেজিএফ চ্যাপ্টার 3 চলছে, যার ভার্সন হলো মস্তানি ভার্সেস পুলিশের প্রেম। দেখ, হয়তো ওরা কল্পনা করেছে রোমান্টিক কিছুর, আর ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো গান বাজবে। ও মা গো, ট্রু লাভ। ওদের হাসাহাসি শুনে নিলয় নেহাকে ছেড়ে দেয়। নিলয় আর কোনো কথা বলে না, মাসুমদের দিকে তাকিয়ে ইশারায় চলে আসতে বলে। নিলয় যখনই চলে আসবে তখনই নেহা বলে, ওই ভিলেন, ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং। বেশ ভালো লাগলো তোর মাইন্ড গেমটা, সত্যিই অবাক হয়েছি রে। তবে শোন, নেহা তোকে নিজে হাতেই মারবে। সেদিন না হয় বুকটা আমি নিজেই পেতে দিব, কিন্তু তোমাকে জিততে দেব না। আমার শহরে ভিলেন না হয় তুমিই হবে।
আমি না হয় তোমার ভালোবাসায় আঘাতে চলে যাব পারে, কিন্তু তোমাকে জিততে দেব না। তবে আফসোস, আমি মরলে তুমি কষ্ট পাবে। হতেও পারে আমার বুকে গুলিটা আসার আগে তুমি নিজেই ছুটে এসে নিজের বুক পেতে দিলে। তোকে দেখে হাসি পাচ্ছে। তোকে এবার আর সুযোগ দিব না, মেরেই ফেলবো। তখন নিজেও চিৎকার করবি। যতগুলো বুলেট থাকবে সবগুলো তোর বুকে প্রবেশ করবে। নিলয় হেসে ওঠে। রাকেশ কোমর থেকে পিস্তল বের করতে যাবে, এমন সময় নেহা বাধা দেয়। নিলয় হেসে বলে, নিলয়কে পিছন থেকে নয় সামান থেকে মারবি, দেখি কে বেঁচে থাকে। নিলয় আর দাঁড়ায় না, মাসুমদের নিয়ে বাইরে চলে আসে। নেহারাও পিছন পিছন আসে। থানার সামনে এসে নেহারা দাঁড়িয়ে পড়ে। দেখে নিলয় কালো রঙের একটি গাড়িতে উঠে চলে যাচ্ছে। নেহা কিছুটা বিরক্ত হয়ে থানায় থাকা ছোট ফুল গাছের টবে জোরে লাথি মারে। নেহা থানার ভিতরে চলে যায়। ওর চেয়ারে বসে হেলান দিয়ে সিলিং পাখার দিকে তাকিয়ে থাকে সে। নিলয়ের কথাগুলো নিয়েই সে ভাবতে থাকে। এত কষ্ট করে বানানো প্ল্যানটা কিভাবে নষ্ট হলো? আমি আগে অনেকবার বলেছিলাম নিলয়কে মেরে ফেলি, কিন্তু তোরা কি বললি? না না, আরো হারামিটাকে নিয়ে খেলি। নে এবার খেল। সে নিজেই থানায় বসে আমাদেরকে নিয়ে খেলছে। আমাদের উচিত হয়নি এত তাড়াতাড়ি নিলয়কে অ্যারেস্ট করা। আমাদের আরো খোঁজ নেওয়া দরকার ছিল। সে যে বড় লেভেলের মাইন্ড গেমার, আমাদের বোঝার দরকার ছিল। আরে প্ল্যানটা কি খারাপ ছিল? সবই ঠিকঠাক ছিল। সবাই চুপ, আমাকে একটু একা থাকতে দাও তোমরা। নিলয় থানা থেকে বেরিয়ে এসে অচেনা এক রাস্তায় ঢোকে। অনেক দূর আসার পর গাড়িটা থামায়। গাড়ির হ্যান্ড ড্রয়ার থেকে সিগারেটের একটি প্যাকেট বের করে সেখান থেকে একটা সিগারেট জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসে। চুলগুলো উস্কো খুস্কো। গাড়ির সামনের ইঞ্জিনের ডিঙিতে গিয়ে বসে পড়ে। হেলান দিয়ে সিগারেট টানতে থাকে। অর্ক ওর সামনে এসে দাঁড়ায়। হুট করেই একটা প্রশ্ন করে বসে অর্ক। ভাইয়া, আদনান সাহেব কেন আমাদের ছাড়তে এসেছে? নিলয় হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে। সিগারেটে কয়েকটা টান দিয়ে বলে, এত তারা কিসের সব জানার? পিকচার আবি বাকি হে। ভাই, তুমি কি সত্যি নেহা ভাবিকে ভালোবাসো? নিলয় কোনো কথা বলে না। গাড়ির উপর থেকে নেমে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। কয়েক টান সিগারেট টেনে বাকি সিগারেটটা মাটিতে ছুঁড়ে ফেলে নিলয়। তারপর মাসুমের দিকে তাকিয়ে বলে, সাব্বিরকে আমার চাই। গম্ভীর হয়েই কথাটা বলে নিলয়। ওরা সবাই চুপ হয়ে থাকে। ওরা জানে সাব্বিরকে নিলয় কেন চাচ্ছে। সাব্বিরের জন্য আফসোস হচ্ছে একটু। বেচারা কেন যে নিলয়কে ঘুষি মেরেছিল। আচ্ছা, তাকে পেয়ে যাবে, কিন্তু বলো না নেহাকে ভালোবাসো। নেহাকে ভাবি বলতেও কিন্তু ভাইয়া কিছু বলেনি। তোরা চলে যা, আমি একা থাকবো। কিন্তু সাব্বিরকে আমার চাই। ওকে। ওরা সবাই আরেকটি গাড়িতে চলে আসে আর নিলয় আবারও গাড়ির উপরে গিয়ে বসে। তারপর হ্যালো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।